ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল পাওয়ার্ড বাই O2। আজকে আমরা এই ক্লাসটাতে প্রাইমারি টেটের উপরে অনেকগুলো বিষয় নিয়ে পরপর এর আগের ক্লাস আমরা আলোচনা করেছিলাম। তার ভিত্তিতে এই ক্লাসটা এবং এর পরের যে ক্লাসটা আমি করতে যাব তোমাদের সঙ্গে, সেইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেডাগজি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পেডাগজি বলতে কি বোঝায়, কি বলে, তা তোমরা এর আগে যখন পরীক্ষায় বসেছো তখন ডিটেলসে পড়েছো। এক কথায় যদি পেডাগজি ব্যাখ্যা করা যায় বা পেডাগজি সম্পর্কে বলা যায়, তাহলে সেটা এমন দাঁড়ায় যে দ্য আর্টস অ্যান্ড সায়েন্স অফ টিচিং। তার মানে অন্যকে শিখাতে গেলে, অন্যকে কিছু প্রোভাইড করতে গেলে কোনো নলেজ, তার আর্টস কি আছে, তার শিল্প সুষমার দিকটা কি আছে এবং তার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিটা কি, সেই সম্পর্কে আমরা জানতে পারি এই পেডাগজি থেকে। প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের এই পেডাগজি বা পেডাগজি রিলেটেড বিষয় থেকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমরা ওটা ওভারভিউ করবো এই পেডাগজির উপরে। আজকের এই প্রথম ক্লাসটাতে, পেডাগজি রিলেটেড প্রথম ক্লাসটাতে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে, তোমরা জানো এখানে লেখাই আছে NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, আরেকটা হচ্ছে NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি। এই নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মনে ছিল এর আগে, তোমরা জানিয়েছিলে। তো আশা করি আজকের এই ক্লাসটাতে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। এর ফলোইং যে ক্লাসটা থাকবে সেখানে আমরা পেডাগজির যে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস আমাদের রয়েছে তা থেকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টকে ডিসকাস করব খুব সংক্ষেপে, যাতে যেটুকু সময় আমাদের হাতে আছে প্রিপারেশনের জন্য, তাতে আমরা একদম কংক্রিট প্রিপারেশন নিতে পারি ইংলিশ পেডাগজির উপরে। ওকে, তো চলো আজকে আমরা আলোচনা শুরু করি। ইংলিশ পেডাগজির প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে NCF এবং NEP, এই ব্যাপার দুটো কি, এদের মধ্যে কি কি সামঞ্জস্য আছে, কি কি এর মধ্যে ডিস্টিংগুইশিং ফ্যাক্টর রয়েছে, এই পুরোটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চল দেখো, প্রথমে NCF বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা আছে, এটা সম্পর্কে বলা হয়েছে। NCF ব্যাপারটা কি? দ্য NCF ইজ আ ডকুমেন্ট দ্যাট প্রোভাইডস দ্য রোড ম্যাপ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোড ম্যাপ। রোড ম্যাপটা কি? যখন আমরা কোনো জার্নি করি তখন সেই জার্নিটা কোথা দিয়ে করব, তার জন্য আমাদের একটা পরিষ্কার পথ নির্দেশিকা লাগে। এখানকার জার্নিটা হচ্ছে টিচ করা, মানে স্টুডেন্টকে কিছু শেখানো, তাকে কিছু প্রোভাইড করা। সেটা করব কোন পথ ধরে, সেই পথ নির্দেশটা করে দিয়েছে হচ্ছে NCF। সে কি বলছে? ফর হোয়াট শুড বি টট ইন স্কুলস অ্যান্ড হাউ ইট শুড বি টট। দুটো প্রসঙ্গ এখানে আছে। একটা হচ্ছে হোয়াট শুড বি টট, কি পড়ানো হবে, অ্যান্ড হাউ ইট শুড বি টট, এবং এই পড়ানোটা কি পড়াবো শুধু সেটাই নয়, কিভাবে আমরা পড়াবো, সেইটাই আমাদের দিক নির্দেশ করবে হচ্ছে NCF। থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল ফর টিচার্স। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। তাহলে এক কথায় যদি বলা হয় NCF কি, তাহলে এক কথা উত্তর বলতে গেলে যদি একটা সিঙ্গেল লাইনে বলতে হয়, খুব কম সময় আমার হাতে আছে, হোয়াট ইজ NCF, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট NCF, তাহলে NCF হচ্ছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এটা বলতে পারি। অথবা এটা বলতে পারি যে NCF প্রোভাইড করে একটা রোড ম্যাপ, যেই রোড ম্যাপ ধরে আমরা জার্নি করব। কিসের জার্নি করব? আমাদের যে টিচিং ক্যারিয়ার, সেই টিচিং ক্যারিয়ারের জার্নিটা করব হচ্ছে আমরা এই NCF এর তৈরি করে দেওয়া রোড ম্যাপ ধরে। ওকে, এখানে দেখো মোস্ট রিসেন্ট ভার্সন বলা হয়েছে কবে, NCF কে 2005। এখানে একটা বিতর্কিত ব্যাপার চলে আসে যে NCF 2005 বলবো নাকি NCF 2022, যেটা আর কি অ্যামেন্ডমেন্ট হয়েছে লাস্ট লেটেস্ট যেটা, সেইটার কথা বলবো। এখানে মনে রাখতে হবে যে ওভারঅল NCF কিন্তু 2005, কিন্তু যখন NCF এফএস মানে এটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টাডিজের যে জায়গাটা, মানে প্রাথমিক শিক্ষার যে জায়গাটা, সেইটা সম্পর্কে কিন্তু নতুন করে এখানে আপডেটেড হয়েছে 2022-তে, এবং এইটাই এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে NCF এর রিসেন্ট ভার্সন বলতে আমরা বলবো 2022-র কথা, যেটা NCF-FS এই টার্মে এটাকে বলা হচ্ছে। ওকে, কি ফিলোসফি কি? কনস্ট্রাকটিভিজম। এই টার্মগুলো না খুব ইম্পর্টেন্ট, জানো তো। কারণ তোমাদের যখন প্রশ্ন করা হবে তখন যদি তুমি এই টার্মটা বলে দিতে পারো, তাহলে এটা যিনি প্রশ্ন করছেন তিনি জানবেন যে এটা সম্পর্কে তুমি জানো। আবার একই সঙ্গে এটাও তোমায় জেনে রাখতে হবে যে টার্মটা বলছো সেটাকে তুমি সহজ ভাষায় একটা বা দুটো বাক্যের মধ্যে এক্সপ্রেস করতে পারছো কিনা।
কারণ যেই তোমার মুখে কনস্ট্রাকটিভিজম শুনবেন, যিনি শুনছেন তিনি জিজ্ঞেস করতেই পারে যে কনস্ট্রাকটিভিজম বলতে তুমি কি বোঝো? এগুলো থিওরিটিক্যালি তোমরা পড়েছো, পরবর্তীকালে পরের আলোচনাতে আরেকটু ডিটেলসে বলা যাবে। সহজ কথায় বলতে গেলে কনস্ট্রাকটিভিজম কথাটার মধ্যে কনস্ট্রাক্ট আছে। কনস্ট্রাক্ট মানে কি? কোনো কিছু তৈরি করা বা নির্মাণ করা। এখানে দেখো চিলড্রেন ক্রিয়েট দেয়ার ওন নলেজ, তার মানে ক্রিয়েট করার ব্যাপারটা রয়েছে। টিচার এখানে কি হবে? টিচার এখানে কোনো প্রিচার হবে না। মানে প্রিচার বলতে কোনো একজন যিনি ধর্মের প্রধান থাকেন, তিনি একটা ধর্ম উপদেশ দেন এবং সামনে বসে থাকে যারা ভক্তকুল তারা সেটা শোনে, তাকে বলা হয় প্রিচার। টিচারের কাজ কিন্তু এখানে প্রিচিং করা নয়। টিচারের কাজ ফেসিলিটেটর হওয়া। মানে কি? মানে ধরো একটা বাচ্চাকে একটা গ্যাস ওভেনের সামনে কোনো একটা কাজ করবার জন্য ছেড়ে দেওয়া হলো। তাহলে সে তো সুরক্ষিত নয় সেখানে। এবং সে একই সঙ্গে নতুন কিছু করবার জন্য সেখানে অনেক এক্সপেরিমেন্ট করতে চাইবে। সেখানে টিচারকে দাঁড়িয়ে থাকতে হবে, দেখতে হবে যে তার এই যে একটা গ্যাস ওভেনের সামনে একটা বাচ্চাকে আমি ছেড়ে দিচ্ছি, সে এই ছেড়ে দেওয়াটা যেন ছেড়ে দেওয়া হয় কিন্তু সেটা গাইডেড ওয়েতে হয়। সেই রকমই টিচার এখানে কি কাজ করবে? একটা গাইডের কাজ করবে, একটা ফেসিলিটেটরের কাজ করবে, কিন্তু ক্রিয়েট করবে হচ্ছে বাচ্চাই। তাহলে এই যে সে তার নিজের লার্নিং প্রসেসটা হচ্ছে এরকম একটা ক্রিয়েশন। এই লার্নিং প্রসেসটা যাতে একটা ক্রিয়েশন হয় এবং সেইটা একটা বাচ্চা যাতে পার্টিসিপেট করে, তার মধ্যে একটা ক্রিয়েটিভ আর্টস তৈরি হয়, এইটাই হচ্ছে মূল কথা। এই যে এনসিএফ তার সকল কথার মূল ব্যাপারটা হচ্ছে সে এই ক্রিয়েটিভিটির যে আনন্দ সেইটা তার মধ্যে দেওয়া যাচ্ছে কি, তার জন্যই এত গবেষণা, এত কিছু বা এত পেপার ওয়ার্ক। তো মূল কথাটা হচ্ছে কনস্ট্রাকটিভিজমে যে চিলড্রেন ক্রিয়েট দেয়ার ওন নলেজ, তারা তাদের নিজের নলেজকে বা অ্যাকোয়ারিং নলেজের যে প্রসেস, সে তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ আনন্দ খুঁজে পাচ্ছে কিনা, এবং টিচার তাকে কোনো কিছু সরাসরি প্রিচ না করে টিচার তার সঠিক গাইডের ভূমিকায় অবতীর্ণ হতে পারছেন কিনা। এটাই হচ্ছে এনসিএফ এর মূল বৈশিষ্ট্য বা মূল জায়গা যেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, নেক্সট পার্টে দেখো এখানে বলা হয়েছে 5 গাইডিং প্রিন্সিপালস মাস্ট নো ফর ইন্টারভিউ। 5টা গাইডিং প্রিন্সিপাল এনসিএফ এর, সেখান থেকে আমরা পুরোটা স্টাডি করে যে 5টা ক্রাশ মানে এই ক্রাশ থেকে বা তার মূল ভাবনার জায়গা থেকে যে 5টা মেন পয়েন্ট পাচ্ছি, সেই 5টা পয়েন্ট আমাদের একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে, দরকার হলে মুখস্থ করে রাখতে হবে। সেটা ওই বাংলাতেই করো আর ইংরেজিতেই করো। মানে আমার সাজেশন হবে দুটো হবেই তুমি এটা করো। বাংলা ভার্সনেও ব্যাপারটা জেনে রাখো এবং ইংলিশ ভার্সনেও টার্মগুলো জেনে রাখো। সেটা কি কি? একটা হচ্ছে বিয়ন্ড স্কুল। বিয়ন্ড স্কুল বলতে কি বোঝাচ্ছে? কানেক্ট নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল। যে নলেজটা, যে জ্ঞানটা সে ওখানে পাচ্ছে সেটা যেন বুকিশ না হয়। মানে স্কুলের বাইরে জীবনে যেন তার অ্যাপ্লিকেশনটা, তার প্রয়োগটা, এটা যেন সে বুঝতে পারে। এই জ্ঞান, পুঁথিগত জ্ঞান এবং বাহ্যিক যে জগৎ সেখানে সেই জ্ঞানের প্রয়োগ, এই দুটোর মধ্যে যেন সে ব্রিজ করতে পারে। তাহলে টিচারের ভূমিকা কি হবে? সেই ব্রিজটা তৈরি করতে গেলে সেই ব্রিজটা কিভাবে করে সেইটা টিচার তাকে সাহায্য করবে বা গাইড করবে এটা করবার জন্য। ওকে, 2 নম্বর হচ্ছে নো রট লার্নিং। রট লার্নিং ব্যাপারটা কি? তোমরা জানো, এর আগেও পড়েছো। রট মেমোরাইজেশন মেথড যেটা ছিল সেখান থেকে শিফট হয়ে গেছে। মানে এর আগের যে পড়াশোনার পদ্ধতি ছিল মনে রাখা ইনফরমেশন অনেক বেশি করে মনে রাখা, ইনফরমেটিভ হয়ে ওঠা, এখানে কিন্তু সেই ইনফরমেটিভ হয়ে ওঠাটা প্রসেসের মধ্যে হবে। আলাদা করে সেই ইনফরমেশন মুখস্থ করতে বাধ্য থাকবে না, এবং তার পরীক্ষার যে প্রশ্নপত্র তৈরি করা হবে সেখানেও এই ব্যাপারটাকে জোর দেওয়া হবে যাতে কেউ একজন শুধু মুখস্থ বিদ্যার জোরে সে বেরিয়ে যাচ্ছে মানে নাম্বার বেশি পাচ্ছে, আর অন্য একজন সে মুখস্থ কম করতে পারে বলে নাম্বার কম পাচ্ছে, এরমটা হবে না। কারণ এরমটা যদি হয় তাহলে এই মুখস্থ করা থেকে মুক্তি যে ভাবনাটা, এইটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। তার মানে মুখস্থ থেকে আমাকে স্টুডেন্টকে মুক্তি দিতে হবে। সেটা শুধু বলার জন্যই বলা নয়, সেটা যাতে প্রসেসের অন্তর্ভুক্ত হয়। তার জন্য 2 নম্বর পয়েন্টটি নেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে নো রট লার্নিং। নাম্বার 3, বিয়ন্ড টেক্সট বুক। দেখো যখনই বলা হচ্ছে বিয়ন্ড স্কুল, স্বাভাবিকভাবে বিয়ন্ড টেক্সট বুক কথাটা চলে আসবে। তার মানে এনরিচ দ্য কারিকুলাম সো ইট প্রোভাইডস মোর দ্যান জাস্ট হোয়াট ইজ ইন দ্য টেক্সট বুক। টেক্সট বুকে তো আমাদের যা আছে সেটা পড়তেই হবে, কিন্তু টেক্সট বুক
পাঠ্যপুস্তকের যে বেড়াজাল সেইটাকে ভেঙে যাতে একটা স্টুডেন্ট বেরোতে পারে, পাঠ্যপুস্তকের বাইরের পাঠ্যক্রম কিন্তু পাঠ্যপুস্তকের সঙ্গে সংযুক্তি রেখে যাতে দুটোকে সে রিলেট করতে পারে। হয়তো পাঠ্যপুস্তকে কোনো একটা বিষয় আছে, সাপোজ আমি কথার কথা বলছি যে পশু পাখি কেন্দ্রিক কোনো একটা টেক্সট আছে, সেটা যে বিষয় থাকুক না কেন, তো সেই টেক্সটটা সে পড়ছে, পড়ার পরে এর বাইরে বেরিয়ে বাস্তব জীবনে পশু পাখির সাথে তার সম্পর্ক কেমন দাঁড়াচ্ছে, পশু পাখির প্রতি তার ফিলিংস কি তৈরি হচ্ছে, সেইটা যাতে ঠিকঠাকভাবে হয় সেইটার জন্য টিচারকে প্রপার ওয়েতে গাইড করতে হবে। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবল এক্সামস, এটা খুব ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবল এক্সামস মেক এক্সামিনেশনস মোর ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টিগ্রেটেড ইনটু ক্লাসরুম লাইফ। তার মানে ক্লাসরুমে যা করানো হবে, ক্লাসরুমে যা আলোচনা হবে, টেক্সট বুক অ্যান্ড বিয়ন্ড টেক্সট বুক, সেইটার রিফ্লেকশন এক্সামিনেশনে থাকবে। এক্সামিনেশন অনেক বেশি ফ্লেক্সিবল হবে। এক্সামিনেশন এরকম হবে না। আমরা একটা প্রচলিত কথা শুনতাম যখন আমরা ছাত্র ছিলাম যে এই সাপোজ এক্স টিচার তিনি বেশ কঠিন প্রশ্ন করেন, বা ওয়াই টিচার তিনি বেশ সহজ প্রশ্ন করেন। তো এইভাবে আমরা ভাগ করে ফেলতাম যে এইবারের প্রশ্নপত্রটা কোন টিচার করছে সেই বুঝে বেশ আমি খুশি হব বা মনে মনে টেনশনে থাকবো যে এই টিচার করছে, প্রশ্ন তো বেশ কঠিন হবে, এটা নিয়ে আমাদের একটা চিন্তা থাকতো। তো এখন এই যে নতুন ফ্রেমওয়ার্ক হয়েছে সেখানে কিন্তু এই জায়গাটা নেই। ব্যাপারটা এই নয় যে কঠিন প্রশ্ন বা সহজ প্রশ্ন, ব্যাপারটা এটাই যে যে শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে একটা ছাত্র গিয়েছে সে যেন তার রিফ্লেকশনটা ওই এক্সাম দেবার সময় সেখানে করতে পারে, এবং সেইভাবেই প্রশ্নগুলোকে সাজানো হয়েছে যে যে এই প্রসেসটার মধ্যে সঠিকভাবে পার্টিসিপেট করতে পেরেছে সে তার এই পার্টিসিপেশনটা অ্যাপ্রিসিয়েটেড হবে কোয়েশ্চেন পেপার মেকিং এর মধ্যে। ফলে কোয়েশ্চেন পেপার মেকিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কতটা গুরুত্বপূর্ণ সেটা এই আলোচনার পরবর্তী ধাপে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। ডেমোক্রেটিক আইডেন্টিটি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডেভেলপ আ সেন্স অফ ন্যাশনাল আইডেন্টিটি অ্যান্ড কেয়ার ফর দ্য কান্ট্রি। তার মানে দেশ বলতে কি বোঝায়, দেশাত্মবোধ বলতে কি বোঝায়, ভারতবর্ষের মতো দেশ যেখানে একটা আহ, বিশাল পরিমাণে বৈচিত্র্যময়তা রয়েছে এবং বৈচিত্র্যময়তার মধ্যেই ঐক্য তৈরি হয়েছে। এবার আমাদের দেশের মধ্যে দেশে যে বৈচিত্র্যময়তার মধ্যে ঐক্য রয়েছে, এই ভাবনাটা যেন শুধু একটা রচনা লেখার মধ্যে আটকে না থাকে, যেন প্রতিটা ছত্রে ছত্রে বা প্রতিটা কাজকর্ম ভাবনার মধ্যে তার মতো করে তার বয়স এবং তার গ্রেড অনুযায়ী তার মধ্যে বিষয়টাকে ইনপুটটা দেওয়া যায় সারাক্ষণ। এই চিন্তাটা শিক্ষকের মাথায় থাকতে হবে, কারণ আগে তার মধ্যে যদি এটা না থাকে তাহলে সে এই ভাবনাটা একটা ছাত্রের মধ্যে কখনোই সঞ্চারিত করতে পারবে না। আর তুমি যখন ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে যাবে তখন যিনি ইন্টারভিউয়ার রয়েছেন তিনি কিন্তু তোমার যে সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক রয়েছে, তোমার মন যে মানসিক অবস্থা রয়েছে সেইটাকে বুঝে নিতে চেষ্টা করবে যে তোমার মধ্যে আদৌ এই ভাবনাটা রয়েছে কিনা, তোমার মধ্যে কোনো রকমের রেসিজম আছে কিনা, তোমার মধ্যে কোনো রকমের রিলিজিয়াস বায়াসনেস আছে কিনা, যেগুলো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের অন্তরায় বা তার বিপরীতে যায়। তো এই জিনিসটা জানা এই জন্য প্রয়োজনীয় যে কি তুমি বাচ্চাকে শিখাতে চলেছো তার আগে এই মানসিক গঠন বা এই মানসিক ভাবনা চিন্তা তোমার মধ্যে তৈরি রয়েছে কিনা। তাহলে এই ৫টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভাবলাম। একটা হচ্ছে বিয়ন্ড স্কুল, একটা হচ্ছে নো রট লার্নিং, বিয়ন্ড টেক্সট বুক, ফ্লেক্সিবল এক্সামস এবং ডেমোক্রেটিক আইডেন্টিটি। এবার দেখো একটা সরাসরি প্রশ্নে যাই। ইফ দ্য ইন্টারভিউয়ার আস্ক হোয়াট ইজ এনসিএফ, তোমায় যদি জিজ্ঞেস করেন যে এনসিএফ কি, একদম তৈরি উত্তর লিখে দেওয়া আছে। ইট ইজ আ ফ্রেমওয়ার্ক বাই এনসিইআরটি দ্যাট সাজেস্ট লার্নিং উইদাউট বার্ডেন অ্যান্ড ভিউজ দ্য টিচার অ্যাজ এ ফেসিলিটেটর। যে কথাটা বলছিলাম, বাংলায় বলতে গেলে এনসিএফ কি, এক কথায় হচ্ছে এটা এনসিইআরটির একটা ফ্রেমওয়ার্ক যেটা আমাদের বলে যে শিক্ষা বাঁধনমুক্ত হবে বা শিক্ষা যে মুখস্থ করার দায়ভার তার বাইরে বেরিয়ে আসবে, এবং শিক্ষকের ভূমিকা হবে একজন পথ নির্দেশকের বা একজন সাহায্যকারীর, যে একটি শিশুকে এই পথে যেতে বা এই বিষয়টাকে আনন্দের সঙ্গে উপভোগ করতে সে সাহায্য করবে। তো এইটাই হচ্ছে এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তো এবার পরের বিষয়টা চলে আসি আমরা। নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রাইমারি টিচারের জন্য কি কি ফিচার থাকতে হবে।
এই এনসিএফ কে ফলো করে যদি হয়, তাহলে একজন প্রাইমারি টিচার তোমায় এমন প্রশ্ন করতে পারে যে একজন প্রাইমারি টিচার এই যে এনসিএফ তো তোমরা পড়েছো বা এর ভাবনা চিন্তাগুলো জানো, তা এইটা পড়ার পর তোমার কি মনে হয় যে একটা প্রাইমারি টিচারের মধ্যে কি কি বিষয় থাকা উচিত? দেখো, প্রথম কথা FLN এই কারণে জানতে হবে এটা কি। এটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি কি তৈরি করছো, তার মধ্যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি তৈরি করছো কার মধ্যে, কিভাবে? এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে এভরি চাইল্ড মাস্ট লার্ন টু রিড, রাইট অ্যান্ড ডু বেসিক ম্যাথ। কি কি বলা হচ্ছে? প্রত্যেকটা চাইল্ড কি করতে পারবে? রিড করতে পারবে, সে কি করতে পারবে? সে রাইট করতে পারবে, এবং সে কি করতে পারবে? বেসিক ম্যাথ। কারণ এখানে কি কি কথা আছে? বেসিক ফাউন্ডেশনাল লিটারেসি, রিড অ্যান্ড রাইট তার মানে লিটারেসি হয়ে গেল, আর বেসিক ম্যাথ তার মানে নিউমেরেসি। কবে পর্যন্ত? বাই ক্লাস 3। তার মানে ক্লাস 3 এর তুমি তাদেরকে গাইড করেছো, এরকম 10টা বাচ্চাকে যদি আমি এইটুকু টেস্ট নিতে পারি কোনো না কোনোভাবে, যে সে রিড করতে পারে কিনা, সে রাইট করতে পারে কিনা, এবং সে বেসিক ম্যাথ বা নিউমেরেসি সম্পর্কে তার বেসিক ধারণা আছে কিনা, এবং তারা সফলভাবে সেটা করতে পারছে, তার মানে তুমি টিচার হিসেবে সফল হয়েছো। এবং যদি সেটা সে করে উঠতে না পারে, তাহলে ভাবতে হবে যে টিচিং যে প্রসেস বা মেথডগুলো অ্যাপ্লাইড হয়েছে তার মধ্যে কোথাও না কোথাও কিছু সমস্যা ছিল, তাই জন্যই এইটা অ্যাচিভ করা যায়নি। তাহলে বাই ক্লাস 3 শেষ করার পরে একটি ছেলে বা মেয়ের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আমরা আশা করতে পারি যে সে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসিতে দক্ষ হয়ে উঠেছে, মানে সে পড়তে পারে, সে লিখতে পারে, এবং সে বেসিক ম্যাথে যথেষ্ট ভালো। তো এইটুকু হচ্ছে আমাদের টার্গেট আপ টু ক্লাস 3। ওকে, mother tongue are very very important. Teaching should be in the home language or mother tongue until at least class 5। ক্লাস 5 পর্যন্ত তাকে মাদার টাং বা তার যে হোম ল্যাঙ্গুয়েজ, তার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই মোডে টিচ করতে হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবে না এই কথা কখনোই বলা হচ্ছে না, কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে অনেক বেশি করে মাদার টাং এর উপরে। ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু টিচারদের একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, নো রিজিড সেপারেশন, নো হার্ড বাউন্ডারিজ বিটুইন আর্টস অ্যান্ড সায়েন্স অর কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই বিষয়টা আমরা মন থেকে মানতে পারি না, সবার আগে টিচারকে বুক থেকে মানতে হবে যে এই যে আমরা যদি একটা বাচ্চাকে এরকম বলি যে তুই যে এই কাজটা করছিস এটা কি তো পরীক্ষায় আসবে, এই যে কথাটা যে এই কাজটা করছি এটা আমার পরীক্ষায় আসবে, কিন্তু যদি পরীক্ষায় না আসে তাহলে পরীক্ষাকে ফ্লেক্সিবল হয়ে ওই কাজটার কাছাকাছি আসতে হবে যে কাজটা শিশুটি করতে ভালোবাসছে। কাজটাকে বন্ধ করে দেওয়া যাবে না তার পরীক্ষার বা তার বুকিশ যে প্রিপারেশন তার জন্য। আরো সহজ কথায় বলতে গেলে, যদি দেখা যায় যে একটি ছেলে বা একটি মেয়ে সে গান পছন্দ করে বা ভালো গান গাইতে পারে, এবার আমি তার পরীক্ষার জন্য তার গানের যে প্রস্তুতি বা গানের সঙ্গে থাকার যে সময়টা সেটাকে আমি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে চাইছি, কারণ তার সামনে আমি কিন্তু এই কথাগুলো বলছি কার জন্য? প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে। ফলে পুরো ভাবনাটাই কিন্তু সেই বয়স এবং সেই ক্লাসের কথা ভেবে গোটা আলোচনাটা বুঝতে হবে। তো আমরা বাস্তব জীবনে এইগুলো দেখে থাকি যে তার পরীক্ষা আছে, তার গানের অনুষ্ঠান বন্ধ থাকছে আপাতত। এবার এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে এনসিএফ সাপোর্ট করছে না। তারা কি বলছে? যে দরকার হলে পরীক্ষাতে আমি একটা গানের কোনো একটা পর্যায়ে সেই শিশুর জন্য ইনক্লুড করতে পারি। মানে পরীক্ষাকে ফ্লেক্সিবল করতে পারি। পরীক্ষার মধ্যে গানকে ইনকর্পোরেট করতে পারি। কিন্তু পরীক্ষার জন্য আমি গানকে বন্ধ করে রাখতে পারি না। সেটা এনসিএফ এর বিরুদ্ধে যাচ্ছে। ফলে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক নেওয়া হচ্ছে, সে কিন্তু আমরা যে রেগুলার প্র্যাকটিসে অভ্যস্ত তার কিছুটা হলেও অন্যরকম বা বিপরীত কথা বলছে। এটা একজন টিচারকে বুঝতে হবে। আচ্ছা, রিজিড সেপারেশন করা যাবে না আর্টস এবং সায়েন্সের মধ্যে। আর্টস এবং সায়েন্সের মধ্যে রিজিড সেপারেশন করা যাবে না, এবং একটি বাচ্চার সামনে কখনোই এইটা বারবার করে বলা যাবে না। আমি একটি বাচ্চাকে বললাম, বা তোমার তো দারুণ বুদ্ধি, তুমি বড় হয়ে সায়েন্স নিয়ে পড়বে, তার মানে এই যে বাক্যটি আমি বললাম তার সামনে কোথাও না কোথাও তার সাবকনশিয়াস একটা ভাবনা চলে আসে, যাদের দারুণ বুদ্ধি থাকে তারা সায়েন্স নিয়ে পড়ে, আর যাদের একটু কম বুদ্ধি থাকে তারা আর্টস নিয়ে পড়ে। এই কথার মধ্যে কিন্তু ইমপ্লিকেশন আছে।
তো অ্যাজ এ টিচার এই ধরনের কোনো বাক্য বলা যাবে না। এবং এই ভাবনা যদি তোমার ভিতরে না থাকে, তুমি যখন ইন্টারভিউ দেবে বা তুমি যখন কোনো ইন্ট্রোডাকশনে যাবে, তখন তোমার মধ্যে থেকে যদি এটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু তোমাকে কনসিডার করা হবে না একজন আদর্শ টিচার বলে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক গিভেন বাই এনসিএফ। এগুলো কিন্তু আমাদের মন গড়া কথা নয়, এগুলো কিন্তু যে ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেকার কথা। আচ্ছা, মাল্টিলিঙ্গুয়ালিজম encourages learning multiple languages to boost brain development. মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে উৎসাহিত করা হচ্ছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে উৎসাহিত করা হচ্ছে, সেটা বাংলাই হোক, বাংলা তো তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি আমাদের পার্সপেক্টিভে বলছি, তার বাইরে সেটা ইংরাজি হোক বা হিন্দি হোক বা অন্য কোনো ভাষা হোক, মাল্টিপল ল্যাঙ্গুয়েজকে উৎসাহিত করা হচ্ছে। এরকম নয় যে সে যদি তার পারিপার্শ্বিকতা থেকে ২টো ৪টে ৫টা হিন্দি শব্দ শেখে অথবা ইংরাজি শব্দ শেখে, তাকে আমি কোনোভাবে সেটা করা থেকে বা সেটা শেখা থেকে তাকে ডিসকারেজ করব, এটা নয়। আবার এটাও নয় সে অন্য একটা ভাষা শিখে যাচ্ছে এবং তার জন্য সে মাতৃভাষাকে অবহেলা করছে, এটাও নয়। মাল্টিলিঙ্গুয়ালিজমকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে আপ টু এই ক্লাস 5 পর্যন্ত তার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং আছে তাকে। প্রায়োরিটি একটা জিনিস আর উৎসাহ দেওয়া আরেকটা জিনিস। দুটো কথাই মাথায় রাখতে হবে। মাল্টিলিঙ্গুয়ালিজমকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মাল্টিলিঙ্গুয়ালিজমকে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু মাদার টাং অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটাইজ করা হচ্ছে কবে পর্যন্ত? আপ টু ক্লাস 5 পর্যন্ত। ওকে? নেক্সট দেখো, এখানে একটা শব্দ পারাক, যে কথাটা আমি এর আগের আলোচনায় বলছিলাম। হোয়াট ইজ দিস পারাক? এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করাই যায়, কিন্তু এখানে সে অবকাশ নেই বা সে পরিসরও নয়। আমরা একদম পরীক্ষার সামনে সামনে দাঁড়িয়ে আছি। সহজ কথায় বলতে গেলে, আ নিউ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার টু চেঞ্জ হাউ উই টেস্ট স্টুডেন্টস, হাউ উই টেস্ট স্টুডেন্টস। মানে এই যে নতুন এডুকেশন পলিসি যখন ইন্ট্রোডিউসড হয়, তার পরপরই আফটার 2020 প্রবাবলি অ্যাট ইন 2022 এখানে একটা সেন্টার তৈরি করা হয়। সেই সেন্টারটা কি সেন্টার? সেই সেন্টারটা হচ্ছে পরাগ। এখানে কি করা হবে? এখানে অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা আছে, টেস্ট স্টুডেন্টদের, সেই টেস্টের কোয়েশ্চেন কিরমভাবে তৈরি করতে হবে, টেস্টের কোয়েশ্চেন কি ঠিকভাবে হচ্ছে, সেইগুলো নিয়ে মূল্যায়ন করা হবে, সেগুলো নিয়ে গবেষণা করা হবে এবং টিচারদেরকে তাদের ইন সার্ভিস ইনস্ট্রাকশনস বা ট্রেনিং বা সেমিনারের মাধ্যমে জানানো হবে যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, যে পদ্ধতিতে প্রশ্ন করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কিছু কিছু মডিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে পরীক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু বিস্তারে ভাবা হচ্ছে। কারণ আমাদের এডুকেশনের একদম পিন পয়েন্টে থাকে হচ্ছে ফাইনালি এক্সামিনেশন নাম্বার কত পেল সেই স্টুডেন্টটি। ফলে এই এক্সাম সিস্টেম অথবা কোয়েশ্চেন মেকিং সিস্টেম কি হবে, এইটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটা যেন পঠন পাঠনের যে ক্লাসরুম যে পঠন পাঠন, সেই তাকে ফলো করে বা সেই অনুসারী হয়, সেই কথাটা কিন্তু এনসিএফ বলছে। ফলে এইটার জন্য যে সেন্টার তৈরি করা হয়েছে এই বিষয়ক আলোচনা বা গবেষণার কারণে, সেইটাকে বলা হচ্ছে পারাক। এই টার্মটা দিয়ে তাকে সিগনিফাই করা হচ্ছে। ওকে? আচ্ছা, এখানে একটা তুল্যমূল্য আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং আরেকটা হচ্ছে এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই দুটো কি একই জিনিস না দুটো আলাদা জিনিস? অবশ্যই দুটো এক জিনিস নয়, দুটো ভিন্ন জিনিস। দুটোর উদ্দেশ্য যদিও এক, সেটা হচ্ছে প্রাথমিক স্তরে পঠন পাঠনকে আরো বিজ্ঞানসম্মত করা, আরো উন্নত করা। বিশ্বের অন্যান্য দেশে যেরমভাবে পঠন পাঠন চলে মানে উন্নত দেশগুলোর ক্ষেত্রে, সেই দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বা সেই অনুসারে আমাদের পঠন পাঠনকেও অত্যাধুনিক করে তোলা। তো তার জন্যই এই দুটো কথা বলা হচ্ছে, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কোথায় কোথায় এদের মধ্যে কি কি সামঞ্জস্য বা বৈসামঞ্জস্য রয়েছে? প্রথম হচ্ছে বেসিক নেচার। বেসিক নেচারের ক্ষেত্রে দেখো, এটা হাই লেভেল পলিসি আর ভিশন ডকুমেন্ট। ভিশন এটা একটা থিওরি, ঠিক আছে? আর কারিকুলাম অর অপারেশনাল রোড ম্যাপ, এনসিএফ কি? অপারেশনাল। তাহলে এটা যদি থিওরি হয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে এনইপির কথা মাথায় রেখে এনসিএফ এর দেওয়া ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা কাজ করব। ২ নম্বর, ইয়ার অফ রিলিজ। ইয়ার অফ রিলিজ এটা তো জানোই, 2022, 2020। এটা হচ্ছে লেটেস্ট এনইপি। আর লেটেস্ট এনসিএফ এফএস হচ্ছে 2022, যেটা বললাম।
আর সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 2023। ফোকাস এরিয়া কোথায় হচ্ছে? ফোকাস এরিয়া হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস, স্কুল সিস্টেমে চেঞ্জ হয়েছে 5-3-3-4, এটা তোমরা সবাই জানো, 5+3+3+4। টিচার ট্রেনিং এখন মাস্ট হয়ে গেছে, টিচার ট্রেনিং ছাড়া হবেই না। অ্যান্ড বোর্ড এক্সাম রিফর্মস, বোর্ড এক্সামকে রিফর্ম করা হয়েছে। কিভাবে রিফর্ম করা হয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করছে। ক্লাসরুম চেঞ্জেস হয়েছে এনসিএফ অনুযায়ী, হাউ টু টিচ, হোয়াট টু টিচ অ্যান্ড হাউ টু অ্যাসেস আ চাইল্ড ইন আ রুম। তাহলে এইটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে কিভাবে করতে হবে। এইখানে কি বলা হচ্ছে? অথরিটি, অথরিটি কে কে আছে? ইস্যুড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন, ইউনিয়ন ক্যাবিনেট। তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ইস্যু করছে, কোনটাকে? এনইপি কে। আর এটাকে করছে ডেভেলপ বাই এনসিইআরটি বেসড অন দ্য পলিসি গোলস। দুটো কিন্তু দুজন, এটা কিন্তু সরাসরি সরকার করছে না, এনসিইআরটি করছে। আর এটা কিন্তু সরাসরি সরকার করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, ইউনিয়ন ক্যাবিনেট এটা কিন্তু তৈরি করছে, যেন দেশের অন্যান্য লয়ের ক্ষেত্রে হয় আর কি। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি আছে? ডিলস উইথ হোয়াট দ্য গোলস আর। গোল কি, এর লক্ষ্য কি, এত কিছু কেন করব? 100% লিটারেসি টার্গেট। থিওরি 100% লিটারেসির জন্য কি করতে হবে। আর এদের গোল কি? ডিলস উইথ হাউ টু রিচ দেম। করবো বললেই তো হবে না, কিভাবে করব। তাহলে এটা হচ্ছে থিওরি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এরা কি বলছে? স্পেসিফিক অ্যাক্টিভিটিস। যেরকম ধরো ক্লাস 2 এর একটা উদাহরণ, ক্লাস 2 এর জন্য স্পেসিফিক অ্যাক্টিভিটিস, কি কি অ্যাক্টিভিটিস ক্লাস 2 কে দেবো, কি কি অ্যাক্টিভিটিস ক্লাস 3 কে দেবো, সেটা কিন্তু এরা বলবে না। এরা বলবে আমার 100% লিটারেসি চাই। আর এনসিএফ কি করবে? এরা বলবে ঠিক আছে এইভাবে এগো, তাহলে তোমার গোলটা ফুলফিল হবে। এটা থিওরি, এটা প্র্যাকটিক্যাল, দুটোকে গুলিয়ে ফেলো না। আচ্ছা, অ্যানালজি দেখো, এনইপি ইজ দ্য আর্কিটেক্টস ব্লুপ্রিন্ট। আর্কিটেক্ট মানে কি, যে কোনো জিনিস নির্মাণ করে। একটা বাড়ি তৈরি করতে গেলে তার আগে একটা সুন্দর ম্যাপ লাগে, সে বাড়িটা কিভাবে তৈরি হবে, ছবি লাগে। এটা হচ্ছে সেই ছবিটা। আর এনসিএফ কি করছে? বিল্ডার্স ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এনসিএফ দাঁড়িয়ে থেকে সেই বাড়িটা তৈরি করছে। সে বলছে এইটা এভাবে লাগাও, এখানে সিমেন্ট দাও, ওখানে রং করো, ওখানে এই করো সেই করো। এ কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলছে, কাজটা কিভাবে করতে হবে। আর এ বলছে যে আমার কি দরকার। তাহলে এটা হচ্ছে থিওরি, কোনটা? এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। আর এনসিএফ কি? এটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই পলিসিটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটাকে এরা বলছে। ওকে, নিউ এডুকেশন পলিসি 2020, আমরা এনসিএফ নিয়ে ডিটেলস দেখলাম। 2020 নিউ এডুকেশন পলিসি নিয়ে তোমরা অনেক পড়াশোনা করেছো, অনেক আলোচনা করেছো। এই মডেলটা হচ্ছে 5+3+3+4 মডেল। এই মডেলটা সম্পর্কে আমরা একটু আমাদের পুরো জানাটাকে এক জায়গায় করে নিই। এর মূল উদ্দেশ্য কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট টার্মটা মনে রাখবে। আচ্ছা, প্রথম স্টেজে কি আছে? 5 বছরের স্টেজ, এটা গুলিয়ে যায়। 5 বছরের স্টেজ, বাচ্চার 5 বছর থেকে শুরু হচ্ছে না, স্টেজটার মেয়াদ হচ্ছে 5 বছর, 5 years। দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ, মোস্ট ক্রিটিক্যাল স্টেজ ফর আ প্রাইমারি টিচার। ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছর প্রি স্কুলিং বা অঙ্গনওয়াড়ি অথবা বাল বাটিকা, যেটার এজ হচ্ছে 3 থেকে 6। তাহলে কবে শুরু করলো? 3 বছর থেকে 6 বছর। এটা হচ্ছে প্রথম স্টেজ। কদিন চলবে? চলবে হচ্ছে আপ টু 6 years, মানে 3 years এর এটা প্রোগ্রাম। এটা প্রথম স্টেজের আন্ডারে। আর পরের 2 বছর কি করছে? পরের 2 বছর ক্লাস 1 আর ক্লাস 2, কত কত? 6 to 8, 6 to 8। তার মানে আপ টু 8 years এর মধ্যে এই ফাউন্ডেশন স্টেজটাকে শেষ করতে হচ্ছে। তার মানে 3 বছর থেকে শুরু করে 8 বছর, এই সময় সীমার মধ্যে, মানে 3, 4, 5, 6, 7, 8, আসলে আছে 6 বছর, কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে এই 3 থেকে 8, 3-এর আগেও নয় 8-এর পরেও নয়, এই সময়সীমার মধ্যে তার ফাউন্ডেশন স্টেজটা শেষ হয়ে যাবে। এই ফাউন্ডেশন স্টেজে সে কি করবে? এখানে দেখো ফোকাস কোথায় করা হয়েছে? প্লে ওয়ে মেথড। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব প্লে ওয়ে মেথড। কোনো, তোমাকে যদি কোনো বাচ্চার
গার্জিয়ান অ্যাজ এ টিচার তোমাকে যদি জিজ্ঞেস করে যে এখানে ক্লাসরুমে তো দেখছি বা যা শুনছি বাচ্চাদের শুধু খেলাধুলাই করানো হচ্ছে, তো পড়ানোটা হচ্ছে কথা, তুমি কি উত্তর মানে তোমার যদি ইন্টারভিউতে এরকম ইন্টারভিউয়ার প্রশ্ন করেন যে একজন গার্জিয়ান আপনাকে বলেছে যে আপনি যেভাবে ক্লাস করাচ্ছেন তাতে তো শুধু খেলাধুলাই হচ্ছে, পড়াশোনাটা হচ্ছে না, আপনি কি উত্তর দেবেন? তাহলে টার্মটা কি হবে? টার্মটা হচ্ছে প্লে ওয়ে মেথড। এইটা গার্জিয়ানকে বোঝাতে হবে যে প্লে ওয়ে মেথড পড়াশোনার জন্যই হচ্ছে, কিন্তু তার যে মোড অফ টিচিং সেটা কিভাবে? প্লে ওয়ে মেথডের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, সহজ কথায় বলতে গেলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং। খেলাধুলা করতে গেলে অ্যাক্টিভিটি করতে হবে, চুপ করে বসে থাকলে তো হবে না। ফলে লার্নিং হবে অ্যাক্টিভিটি বেসড অ্যান্ড ডেভেলপিং বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিলস। দেয়ার আর নো ফর্মাল এক্সামস হেয়ার। আবার বলছি, নো ফর্মাল এক্সামস, কোনো ফর্মাল এক্সামস থাকবে না। এবং এখানেও তুমি কিছু কিছু আনসাইন্টিফিক অথবা যারা ব্যাপারটা অ্যাওয়ার নয় সম্পূর্ণভাবে, তাদের থেকে শুনতে পাবে এই ধরনের প্রচলিত কথা যে পরীক্ষায় না থাকলে বুঝবো কি করে বাচ্চা কতটা শিখছে, অথবা পরীক্ষায় নেই সে পড়াশোনার গুরুত্ব কি আছে, অথবা পরীক্ষায় যদি না থাকে তাহলে সে মন কেন দেবে পরীক্ষাতে। এইখানে মনে রাখতে হবে এক্সাম সিস্টেম ফ্লেক্সিবল রাখার কথা প্রথমেই বলেছি, এবং আপ টু দিস স্টেজ এখানে কোনো ফর্মাল এক্সামের কথা বলাই হচ্ছে না। ফর্মাল এক্সামের প্রয়োজনীয়তা কোনোভাবেই নেই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা সেকেন্ডারি স্টেজ, প্রিপারেটরি স্টেজ। এটা 3 বছরের, তাহলে 5 বছরের হিসাব হয়ে গেল, রইল বাকি 3 বছর। এটা কি ক্লাস 3 to 5, 3 তে শুরু করছে, 5 এ শেষ করছে, 3, 4, 5। এজ কত? আগেরটা শেষ হয়েছিল 8 এ, এটা আবার 8, 9, 10, 11, আপ টু 11 এর মধ্যে তার 5 হয়ে যাবে। ঠিক আছে, কমের মধ্যে আপ টু 11 এর মধ্যে। ফোকাস কোথায় দেওয়া হচ্ছে? ফোকাস দেওয়া হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সট বুকস, বাট উইথ এ ফোকাস অন ডিসকভারি অ্যান্ড ইন্টারাকশন। ডিসকভারি মানে খুঁজে বার করা, ইন্টারাকশন মানে কথাবার্তা চালানো। তার মানে এই যে কথাবার্তা চালানো, তার মানে দেওয়া নেওয়া, ইন্ট্রো ইন্টারাকশন মেথড, সেটার কথা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? ডিসকভারি। কেন সে ডিসকভারি করবে? না করলে তার মধ্যে ওই যে ক্রিয়েটিভ ব্যাপারটা তৈরি হবে না, ফলে ওই যে আমরা কনস্ট্রাকটিভিজমের কথা বলেছিলাম সেইটাও এখানে ফলপ্রসূ হবে না। কি গোল কি? ট্রানজিশনিং ফ্রম প্লে বেসড লার্নিং টু মোর ফর্মাল ক্লাসরুম টিচিং। এইবার আমরা প্লে বেসড লার্নিং থেকে ফর্মাল ক্লাসরুম টিচিং এর দিকে যাচ্ছি। প্লে বেসড লার্নিং থেকে ফর্মাল টিচিং এর দিকে, ক্লাসরুম টিচিং এর দিকে জার্নি শুরু হচ্ছে। সেটা কবে শুরু হচ্ছে? শুরু হচ্ছে এজ 8 থেকে 11 এ। তাহলে আগে যেটা প্লে ওয়ে ছিল সেইটাই আমি যে বলেছিলাম গার্জিয়ানের সঙ্গে কথা বলা, তখন এইটা আমরা বলতে পারি যে তার আসল ক্লাসরুম টিচিং অথবা ফর্মাল ক্লাসরুম টিচিং বলতে যেটা বোঝাতে চাইছেন সেইটা কিন্তু শুরু হবে কবে থেকে? এজ 8 থেকে, তার আগে হবে না। দিস ইজ ওয়ার FLN, FLN আবার বলছি, সেটা কি? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি মাস্ট বি অ্যাচিভড, মাস্ট বি অ্যাচিভড। এবং একটা কথা বলা হয়েছিল প্রথমে আলোচনার শুরুতে যে ক্লাস 3 এর শেষে আমাদের টার্গেট কি হবে? টার্গেট একটি শিশু সে বেসিক যে লিটারেসি এবং নিউমেরেসি তাতে অভ্যস্ত হয়ে উঠেছে। তাহলে সেটাই হচ্ছে গোল, সেই লক্ষ্যে এগোচ্ছি আমরা এখানে। তো এবার দেখো মিডল স্টেজ আরো 3 বছর, কবে? ক্লাস 6 থেকে ক্লাস 8। এইটা হবে এজ 11 থেকে 14। তাহলে ফোকাস হবে সাবজেক্ট ওরিয়েন্টেড লার্নিং, সায়েন্স শিখবে, ম্যাথামেটিক্স শিখবে, আর্ট, সোশ্যাল সায়েন্স এগুলো শিখবে। স্পেশাল ফিচার কি হবে? ইন্ট্রোডাকশন টু ভোকেশনাল এডুকেশন অ্যান্ড কোডিং। ভোকেশনাল এডুকেশন তার মানে, ভোকেশনাল এডুকেশন মানে যে এডুকেশন তাকে পরবর্তী জীবনে সাহায্য করবে, তার প্রফেশনকে তৈরি করতে, তার কেরিয়ারকে তৈরি করতে। সেই ভোকেশনাল ট্রেনিং বা এডুকেশনের ইন্ট্রোডাকশনটা এইখানে এই স্টেজে এসে শুরু হবে। স্টুডেন্টস উইল হ্যাভ আ 10 ডে ব্যাকলেস পিরিয়ড। এই 10 দিনের তার একটা ব্যাকলেস পিরিয়ড পাবে এই সময়, মানে ব্যাগ ছাড়া তাকে স্কুলে যেতে হবে, টু ইন্টার্ন উইথ লোকাল ট্রেডস পিপল, পটার্স, গার্ডেনার্স এটসেট্রা। তার মানে ওই যে ক্লাসরুমের বাইরে চলে আসছে এডুকেশন, এবং বাস্তবে যারা কোনো না কোনো প্রফেশনের মাধ্যম সঙ্গে জড়িত তাদের সঙ্গে ইন্টারাকশন করানো হবে, কাদের? শিক্ষার্থীদের। কিন্তু এইটা কবে? এটা 6 to 8, যেটা আমাদের এই প্রাইমারি টিচিংটাকে পেরিয়ে গিয়ে।
তারপরে, তাও আমাদের একটু জেনে রাখতে হবে এটা। ওকে? অ্যান্ড লাস্ট স্টেজ যেটা আসছে সেকেন্ডারি স্টেজ পরবর্তী 4 বছর, সেটা হচ্ছে 9 থেকে 12, এজ 14 থেকে 18। ফোকাস কোথায় হবে? মাল্টিডিসিপ্লিনারি স্টাডি অ্যান্ড ক্রিটিক্যাল থিংকিং, চিন্তার জগতে সে ঢুকে যাচ্ছে। মাল্টিডিসিপ্লিনারি স্টাডি, বিভিন্ন ধরনের স্টাডি এই সময় সে করবে। ফ্লেক্সিবিলিটি কি এসছে নতুন? স্টুডেন্টস ক্যান চুজ সাবজেক্ট অ্যাক্রস স্ট্রিমস নেই, ফিজিক্সের সঙ্গে হিস্ট্রি পড়বে, ওই যে বললাম আর্টস এবং সায়েন্সের যে প্রথাগত ভাবনা, সেই দেওয়ালটা ব্লার করে দেওয়া হচ্ছে। এক্সামস উইল মুভ টুয়ার্ড টেস্টিং কম্পিটেন্সিস রাদার দ্যান রট মেমোরি। সে কতটা কম্পিটেন্ট সেই কাজটা করবার জন্য, কতটা অথেন্টিক হয়ে উঠেছে, কতটা সে মেমোরিতে ধরে রেখেছে, ব্যাপারটা মুখস্থ করেছে, সেইটাকে টেস্ট করবে না, কম্পিটেন্সিকে টেস্ট করবে। ওকে? এটা কবে? এটা হচ্ছে 9 থেকে 12 ক্লাসে, মানে এজ 14 থেকে 8। তাহলে 4টে স্টেজ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এবার দেখো, এখানে ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেমের একটা তুলনামূলক আলোচনা দেখানো হয়েছে। জলদি দেখে নিই আমরা। স্কুলিং স্টার্টস হতো কবে? এজ 6 এ, ক্লাস 1 এ। আর এখানে কবে শুরু হচ্ছে? এজ 3 তে। কেন এরম হচ্ছে? কারণ এই এজ 6 এ যখন পৌঁছচ্ছে, সে যে মোস্ট ক্রিটিক্যাল এজ, শেখবার জন্য যে মূল সময়টা, সেই সময়টা অলমোস্ট পেরিয়ে যাচ্ছে। তোমরা যখন চমস্কি পড়েছো বা চমস্কি সম্পর্কে জেনেছো, সেখানে ল্যাট কথাটা শুনেছো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই ডিভাইসটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে কোন বছরে? কোন সময়? অলমোস্ট 5 ইয়ার্স এর সময়টাতে। 5 বছর বয়স যখন হয় সেই সময়টাতে, ৩, ৪, ৫ এই সময়টাতে। ফলে যখন ৬ বছরে সে ক্লাস 1 এ এসে পৌঁছতো, ততদিনে অনেকটাই যা হবার হয়ে গিয়েছে। তারপরে চেঞ্জ হতো না তা নয়, কিন্তু মূল সময়টা চলে গেছে। ফলে এখন কখন স্কুলে আসছে? ৩ বছরে। ওকে? আর্লি চাইল্ডহুড বা ইসিসিই, এটা কি? এটা নট ফর্মালি পার্ট অফ স্কুল সিস্টেম। এইটা স্কুল সিস্টেমের পার্টই ছিল না। প্রি স্কুলিং যেটাকে আমরা বলি, এখানে কিন্তু ফুললি ইন্টিগ্রেটেড হয়েছে। প্রথম ৩ বছরে এই ব্যাপারটা কিন্তু ঘটে যাচ্ছে প্লে ওয়ে মাধ্যমে যখন সে শিখছে। রিজিড স্ট্রিম, আগে সায়েন্স, কমার্স, আর্টস, এখন রিজিড স্ট্রিম ছিল। এখন আর তা নেই। নো রিজিড সেপারেশন, মাল্টিডিসিপ্লিনারি। কারো ইতিহাস ভালো লাগে, পড়বে। সঙ্গে তার ফিজিক্সও ভালো লাগে, পড়বে। ইতিহাস যে পড়বে সে ফিজিক্স পড়তে পারবে না, ফিজিক্স যে পড়বে সে জিওগ্রাফি পড়তে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে তার যেই সাবজেক্ট ভালো লাগবে সেই সাবজেক্ট চাইলে পড়তেই পারে। আচ্ছা, বোর্ড এক্সাম টেস্টিং রট মেমোরি অ্যাট 10-12, মুখস্থ করতে হতো কত বিষয় আমাদের, সেইটাই টেস্ট করা হতো বোর্ড এক্সামে। এখানে কি করা হচ্ছে? টেস্টিং কোর কনসেপ্ট অ্যান্ড কম্পিটেন্সিস, কোর কনসেপ্ট সে শিখেছে কিনা সেইটাকে টেস্ট করা হচ্ছে। পেডাগজি কি এখানকার? টেক্সট বুক সেন্ট্রিক ছিল, রট লার্নিং মুখস্থ ভিত্তিক। এখানে কি অ্যাক্টিভিটি বেসড এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, সে থিঙ্ক করতে পারছে কিনা। এই জন্য এক্সাম সিস্টেমের মধ্যে প্র্যাকটিক্যাল অনেক বেশি করে ঢুকে গেছে, প্রজেক্ট অনেক বেশি করে ঢুকে গেছে, শুধু লিখিত পরীক্ষার বাইরে। ওকে? আচ্ছা চলো, এখান থেকে ইন্টারভিউতে কি কোয়েশ্চেন করতে পারে? 2-3টে প্রশ্ন দেখি। হোয়াই ইজ দ্য 5 ইন দ্য 5+3+3+4 মডেল ইজ সো ইম্পর্টেন্ট? 5 বলতেই প্রথম 5 এর কথা বলা হচ্ছে। কি উত্তর হতে পারে? বিকজ 85% অফ চাইল্ডস কিউমুলেটিভ ব্রেইন ডেভেলপমেন্ট অকার্স প্রায়র টু দ্য এজ অফ 6, যেটা বলছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল এজ, 6 বছরের আগেই তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। বাই ইনক্লুডিং দ্য ফাউন্ডেশনাল স্টেজ 3 to 8 ইন দ্য ফর্মাল স্ট্রাকচার, দ্য গভর্নমেন্ট এনশিওরস দ্যাট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইসিসিই, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন গেটস দ্য প্রফেশনাল অ্যাটেনশন ইট নিডস টু বিল্ড আ স্ট্রং বেস ফর ফিউচার লার্নিং। এই ব্যাপারটা অনেকটা কিরকম, যে একটি বাচ্চা জন্মের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অনেকগুলো টিকা দেওয়া হয়। কেন? কারণ ভবিষ্যতে, এটা ঠিক করে দিয়েছে। এবার এইটা কেন করা হয়? কারণ ভবিষ্যতে যাতে একটা সুস্থ, স্বাস্থ্যবান মানুষে পরিণত হতে পারে। এবার এইটা যদি সেই আর্লি এজে না দিয়ে অনেকটা পরে গিয়ে দেওয়া হয়, ততদিনে কিন্তু তার যা ক্ষতি হওয়ার শরীরের হয়ে যাবে। তো একই রকমভাবে যদি ৬ বছরের আগেই সে প্রফেশনাল অ্যাটেনশন না পায়, এই যে যারা তোমরা এত কিছু শিখে টিকে পড়াতে যাচ্ছ, তাদের অ্যাটেনশন না পায়, তাহলে ৬ বছর থেকে যদি শুরু করা হয়, তাহলে তার মধ্যে হয়তো অনেক পোটেনশিয়াল ছিল, সে
বাচ্চাটি, কিন্তু সেইটা এক্সপ্লোর করতে অনেক দেরি হয়ে যাবে বা হয়তো এক্সপ্লোর করা যাবেই না। সেই জন্য কি করা হচ্ছে, 6 বছরের আগেই তাকে স্কুলে আনবার ব্যবস্থা করা হচ্ছে, যাতে সে কিছু এক্সপার্টসদের গাইডেন্সের মধ্যে থাকতে পারে এই সময়টাতে, আসল সময়টাতে। অ্যাজ এ প্রাইমারি টিচার, হুইচ স্টেজেস উইল ইউ ডিল উইথ? তোমাকে কোন স্টেজটা নিয়ে ডিল করতে হবে প্রাইমারি টিচার হিসাবে? I will primarily be responsible for the foundational stage, class 1 2, and the preparatory stage, class 3 to 5. My goal will be to ensure every child achieve foundational literacy and numeracy by the end of class 3. তার মানে তুমি কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং শেখাচ্ছ না, সেটা তারপরে। তুমি কি শেখাচ্ছ? তুমি শেখাচ্ছ যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। তাহলে এই 1 and 2, তার মানে সেকেন্ড ধাপ অফ দিস 5। আরেকটা কোনটা? 3 to 5। এই যে পরের 3, এই অংশটা নিয়ে হচ্ছে তোমার কাজের জায়গা অ্যাজ এ প্রাইমারি টিচার। ওকে, লাস্ট কোয়েশ্চেন। অ্যাজ এ টিচার ইন ওয়েস্ট বেঙ্গল, হাউ উইল ইউ ইমপ্লিমেন্ট NEP 2020 ইন ইয়োর ইংলিশ ক্লাস? NEP 2020 থিওরি অনেক কিছু পড়েছো, তুমি অ্যাপ্লাই করবে কিভাবে প্র্যাকটিক্যালি? দেখো, আই উইল ফোকাস অন FLN টু এনশিওর মাই ক্লাস 3 স্টুডেন্টস ক্যান রিড বেসিক ইংলিশ সেন্টেন্স উইথ আন্ডারস্ট্যান্ডিং। ওই যে FLN, তাহলে আমি কি করব, এটা হয়েছে কিনা দেখব, সে ইংরেজি পড়তে পারে কিনা, পড়ে তার মানেটা বুঝতে পারে কিনা। 2 নম্বর, I will use the mother tongue or Bengali as a bridge to explain difficult English concept as the policy encourages using the home language. হোম ল্যাঙ্গুয়েজ শেখাতেই হবে। তোমায় কিন্তু ক্রস করবার জন্য বলতে পারে যে তুমি যদি বাংলাই বলো তাহলে সে ইংরেজি শিখবে কি করে? এরকম কোনো কথা নেই যে বাংলা বললে সে ইংরেজি শিখতে পারবে না। প্রাইমারি স্টেজে তাকে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় পৌঁছানোর জন্য, ওই যে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে পৌঁছানোর জন্য আমাকে প্রথমে হোম ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতেই হবে, তাকে কমফোর্ট ফিল করাতে হবে, নয়তো আমি তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখাতে পারবো না। আচ্ছা, আই উইল মুভ অ্যাওয়ে ফ্রম মেকিং স্টুডেন্টস মেমোরাইজ ডেফিনেশনস অ্যান্ড ইনস্টিটিউস অ্যাক্টিভিটি বেসড লার্নিং। ডেফিনেশন মুখস্থ করাবো না, তার জায়গায় কি করব, অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ে যাব, টু হেল্প দেম কনস্ট্রাক্ট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং। তাহলে নিজের আন্ডারস্ট্যান্ডিং যাতে তার কনস্ট্রাক্ট হয়, তবেই তো কনস্ট্রাকটিভিজম হবে। তাহলে এই 3টে পয়েন্টের কথা বললাম, যেটা NEP 2020 কে ডিরেক্ট ফলো করতে পারি আমি যখন ক্লাসরুম টিচিং করব তখন। ওকে, তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটাতে এই পেডাগজি পোর্শনের যে ফার্স্ট পর্যায়টা, সেখানে আমরা NCF এবং NEP, এদের কি কি বক্তব্য, এদের পার্থক্য কোথায়, পুরনো সিস্টেম, নতুন সিস্টেম, এদের কি কি ডিফারেন্সিয়েশনস রয়েছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। তো তোমরা এই ভিডিওটা দেখো এবং তার সঙ্গে সঙ্গে এই যে নোটসটা আমি দিয়েছি সেটাও ভালো করে ফলো করো। এরপরে আমরা আরেকটা ক্লাস করব, সেখানে আমরা পেডাগজির যে সিলেবাস ওরিয়েন্টেড চ্যাপ্টার্স আছে, মানে অ্যাকুইজিশনস, লার্নিং, 4 ওয়ে অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট মেথডস, এইগুলো নিয়ে আমরা একটা ওভারভিউ বা আউটলাইন আলোচনা করব, যেগুলো সম্ভাব্য থাকবে আর কি ইন্টারভিউয়ের কোয়েশ্চেনের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।